আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। তোমাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তোমাদের সামনে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করবে এবং আমার পাশে থাকবে। ভিডিওটা যদিও অনেক দিন আগের করা, তারপরেও ভিডিওতে ভয়েস দিতে গিয়ে, এডিটিং করতে গিয়ে আমি সত্যিই ইমোশনাল হয়ে গেছিলাম। কারণ অনেক দিন যাবৎ বাড়িতে যাওয়া হয়নি, আর এটা বাড়ি থেকে আসার ভিডিও ছিল। এই জন্য খুব খারাপ লাগতেছিল ভয়েস দিতে গিয়ে। সকাল সকাল উঠে আম্মু রান্নাবান্না করতেছিল, চলে আসবো বলে আমি একটু তাই ভিডিও করতেছিলাম। তো আব্বু সকালবেলা অনেকগুলো মাছ নিয়ে আসছিল, একদম টাটকা মাছ। নদী থেকে উঠায়েই বিক্রি করতে আসছিল। আব্বু হাঁটতে গেছিলো, গিয়ে মাছগুলো পাইছে, এই জন্য নিয়ে আসছে। আর বারবার বলতেছিল তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি কাটো, ও যেন খেয়ে যেতে পারে। আর এটাও বলতেছিল যে যদি আগে নিয়ে আসতে পারতাম মাছগুলো, তাহলে একটু ফ্রিজে রেখে বরফ করে নিয়ে যেতে পারতো। তো আমি বাড়ি গেলে আমার আসার সময়ে আমার বাবা এবং আমার মায়ের একটাই টেনশন থাকে, তাকে কি দেব, কি খাওয়াবো, কি দেব। আসার সময় তো আমি নিতে নিতে বস্তা অনেকগুলো হয়ে যায় আমার। তো গাছে অনেক সুন্দর ফুল ফুটছিল, তাই ভাবলাম একটু স্মৃতি করে নিয়ে যাই, কারণ আমার বাড়ি থেকে আসতে মন চায় না। এর আগেও আমি বলেছিলাম যে আমার গ্রাম অনেক ভালো লাগে। এই শহরের জঞ্জাট পরিবেশ আমার একদম ভালো লাগে না। আমাদের এই ছাগলটা, তাকেও একটু উঠাইলাম। আমার ভাই এটাতে মেহেদি দিয়ে কালার করে দিছে, দেখতেও অনেকটা সুন্দর লাগতেছিল। আর যখন আসতেছিলাম সেই সময়ে গাছে আমাদের গাছগুলোতে অনেক আম ধরা ছিল, আমের সময়, তাইলে অনেক দিন আগের ভিডিও বোঝাই যাচ্ছে। আর এই সবজিগুলো নিয়ে আসা হয়েছে আমাদের জমি থেকে, আমি ঢাকায় নিয়ে আসবো বলে। বিশেষ করে একে দেখে আমার আরও বেশি কষ্ট লাগছে, সেটা হচ্ছে আমার পোষা বিড়াল। আমি ঢাকাতে একে পাইছিলাম এবং একে আমি পুষছিলাম। যখন আমি অসুস্থ ছিলাম, 3 মাস বাড়ি ছিলাম, তখন একে বাড়ি নিয়ে গেছিলাম। তো বাড়িতে রেখে আসতে বাধ্য হয়েছি, কারণ এই 3 মাসে ওর আচরণ, ওর চলাফেরা সব চেঞ্জ হয়ে গেছিল। কারণ গ্রামে খোলামেলা পরিবেশে থাকতে থাকতে ও আমার এইখানে এসে আর বদ্ধ পরিবেশে থাকতে পারবে না, এই জন্য সেই সময় আনা হয়নি। কিন্তু ও আমাকে ভোলেনি। আমি যখন যাই, ফার্স্ট বাসায় ঢুকি, ও কোথায় ছিল আমি জানি না, দৌড়ে এসে আমার পায়ের কাছে এসে বসে পড়ছে। আসলে পোষা প্রাণীরাও বোঝে যে কে কীরকম ভালোবাসে। ওরা ভালোবাসা পাইলে সত্যিই অন্যরকম হয়ে যায়। চলে আসবে বলে আমার মেয়েটা ওর গায়ে হাত বোলাই দিচ্ছিল। আর বিশেষ করে আরও বেশি খারাপ লাগতেছিল একটা কারণ হচ্ছে ও মারা গেছে। এই ভিডিওটাতে ভয়েস দিতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে, কারণ ওকে কিছুদিন আগে কেউ মেরে ফেলছে। ওর 3টা বাচ্চা, ওই জন্য আম্মু আরও বেশি ওর জন্য কান্না করতেছিল, কারণ বাচ্চাগুলো অনেক ছোট ছিল। সেই সময়ে ওকে মেরে ফেলা হয়েছে কানের পাশে বাড়ি দিয়ে। গ্রামের মানুষ তো সহ্য করবে না এগুলো, হয়তো ও কারো বাসায় গেছে খাওয়ার জন্য, এই জন্য ওর কানের পাশে বাড়ি দিয়ে ওকে মেরে ফেলা হয়েছে। ছোট ছোট 3টা বাচ্চা ছিল ওর, ওকে কানের পাশে বাড়ি দেওয়া হয়েছিল, এই জন্য কান দিয়ে রক্ত বের হয়ে গেছিলো। পরে খুঁজে খুঁজে জঙ্গলের মধ্যে থেকে বের করছে, মেরে জঙ্গলে ফেলে রাখছিল। তো পরে 3টা বাচ্চাকে আম্মু অনেক কষ্টে বড় করছে, গরুর দুধ খাওয়াই একদম মানুষের বাচ্চার মতো এরকম বিছানায় ঘুমাইছে। শীতের মধ্যে না, মা বেঁচে থাকলে তো মায়ের বুকের মধ্যেই ঘুমাতে পারতো। অনেক কষ্ট হয়েছে। যাই হোক, ভয়েস দিতে গিয়ে ওর কথা অনেক মনে পড়ে গেল। এদিকে আমরা রেডি হয়ে গেছিলাম বাইকে আসবো বলে। একটা কাপড়ের ব্যাগ হয়েছিল, আবার একটা হচ্ছে সবজি টবজি নেওয়া হয়েছিল, সেগুলোর ব্যাগ হয়েছিল। তো এদিকে আমি বসে আছি, ও আমার কাছে এসে বসে আছে, যেতে চাচ্ছে না, নড়তেইছে না। ও বুঝতেছে যে আমরা চলে আসতেছি। যতবার আমরা আসতে চাইছি ওকে রেখে, ও প্রত্যেকবার সারাটা দিন শুধু মেও মেও করছে। যতবার রেখে আসছি ততবার সারা দিন আম্মু ভিডিও কল দিয়ে দেখাইছে, দেখ ও বারবার ডেকে ডেকে কান্না করতেছে।
কারণ ও যখন আসছে তখন মনে হয় মানে ঢাকা শহরে যখন ওকে আমি পাইছিলাম 10 থেকে 15 দিনের বাচ্চা ছিল ও। তখন থেকে বড় করছিলাম ওকে। যাদের পোষা প্রাণী আছে তারাই বুঝবে, যারা বিড়াল পোষে বা কুকুর পোষে তারা বুঝবে যে আসলেই পোষা প্রাণীর প্রতি কতটা মায়া থাকে, ভালোবাসা থাকে। প্রত্যেকবার আসার সময় আম্মু কান্না করে, সাথে আমারও খুব মনটা খারাপ হয়। কি আর করার, পরিস্থিতি, আসতে তো হবেই। ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ সেই পরিস্থিতিটার কথা মনে পড়ে গেল। বিশেষ করে আমার বিড়ালটা, নামটা ছিল শেরু। তো বাইকে আসতেছিলাম, ওইটাই আরও বেশি টেনশন করতেছিল আম্মু, কারণ বাইকে আসাটা পছন্দ করে না, এত দূরের জার্নি বাচ্চাদের নিয়ে। আমি তো মাঝে মধ্যে এই বাইকে যাওয়া আসা করা হয়। তো এখানে একটু আমরা করতেছিলাম, টপিস নিয়েছিলাম। অনেকক্ষণ আসার পরে আর ভিডিও করার ইচ্ছা হয়নি। অনেকক্ষণ আসার পরে একটু মেয়েরা বললো হাঁটাহাঁটি করব। তো আমরা এরকম যাওয়া আসা, বাইকে যাওয়া আসা করলেই মাঝে মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হাঁটাহাঁটি, চা কফি এটা ওইটা খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দেব। জায়গাটা অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর যেদিন আসতেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল, একটু পরপর বৃষ্টি শুরু হচ্ছিল, একটু পরপর বৃষ্টি শুরু হচ্ছিল। আর বাতাস দেখে বোঝাই যাচ্ছে যে কীরকম অবস্থা। আমরা ভিজে ভিজে আসছি ঢাকা শহরে সেই দিন। তো একটু রেস্ট নেওয়ার পর আবার চলতে শুরু হলো। এটা যমুনা সেতুর ওপরে ছিল, যমুনা সেতুর ওপর দিয়ে আসতেছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি। একটা ট্রেনও গেছে, ট্রেনটারও ভিডিও আছে। যতই হোক বিদায় বেলাটা খুব খারাপ, আসলেই বিদায়ের সময়টাই খুব খারাপ। পরিবার পরিজন ছেড়ে চলে আসতে হয় অনেক দূরে, এই জন্যই খুব কষ্ট হয়। আমি ঢাকা শহরে আসার পর আমার আশেপাশের আত্মীয় স্বজন অনেকেই মারা গেছে, কিন্তু তাদের দেখার ভাগ্য হয়নি। আসলে পরিস্থিতিটাই এরকম হয়, যাওয়া হয়ে ওঠে না। এই যে বৃষ্টি, আমরা ঢাকায় পৌঁছে গেছি, এর মধ্যে আর ভিডিও করা হয়নি। খাবার দাবার নেওয়া হয়েছিল, অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10টা পার হয়ে গেছিলো। এই জন্য ওই বিরিয়ানি নেওয়া হয়েছিল। বিরিয়ানি দেখে আবার একটা কথা মনে হলো, আমরা বিরিয়ানি লাভার, এই জন্যই অন্য কিছু না নিয়ে এই খাবারগুলোই নেওয়া হয়। বাচ্চারাও পছন্দ করে, এই জন্য খাবার নিয়ে আসা হয়েছিল। তো এখানে খাবার দাবার নিয়ে এসে ফ্রেশ হয়ে তারপরে খাবার দাবার খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি সবার সাথে। 2টা নিয়ে হয়েছিল তেহেরি আর একটা মোরগ পোলাও। যদি ঝাল খেতে পায় না মেয়েরা, এই জন্য মোরগ পোলাওটা নেওয়া হয়। তো খাওয়া দাওয়া শেষ করে যতদিন পরে আসি না কেন, বাসার পরিস্থিতি দেখে তো 2-3 দিন আমার যাতা কাজ করতে করতে হয়, যাতা অবস্থা শুরু হয়ে যায় কাজ করতে করতে। মানে এমন পরিস্থিতি হয়ে যায়, কারণ অনেক দিন পরে আসি আর 10 দিন পরে আসি না কেন, ধুলাবালি দিয়ে অন্ধকার হয়ে থাকে বাসার পরিবেশটা। বাইকে আসার পরে মেয়েরাও খুব ক্লান্ত হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে ওদেরকে একটু খাওয়াইয়ে ঘুমায় দিলাম। আর আসার পরে বেডশিট, বালিশের কভার এইসব না খুললে আমি ওইখানে তো শোবই না ওরে। এই জন্য এগুলো সব চেঞ্জ করতে করতে আমাদের প্রায় 1টা বেজে গেছে। সব কিছু সেরে ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজে গেছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি বাড়ি থেকে কিছু শাক সবজি নিয়ে আসছিলাম, সেগুলোই বেছে নিচ্ছিলাম। ছাঞ্চে শাক, কলমি শাক, সজনা পাতা, কচু শাক, এগুলোই বেছে নিচ্ছিলাম। বাসা থেকে আমি আসার সময় মোটে এই সবজিগুলোই নিয়ে আসি। বেগুন, মূলা, লাউ যা যা নিয়ে আসছিলাম সব ফ্রিজে রাখছি, কিন্তু এগুলো একটু বেছে নিচ্ছিলাম। বাড়ি থেকে আসার সময় আমি কচু শাকটা নিয়ে আসবই, কারণ ঢাকা শহরের কচু শাক কই থেকে নিয়ে আসে এটা আমার কেন জানি সন্দেহ লাগে। জানি না কোথা থেকে উঠাই। এই জন্য আসার সময় আমি এই কচু শাকটা একটু বেশি করে নিয়ে এসে একটু ভাপ দিয়ে ডিপে রাখি। পরে যখন খেতে মন চায় একটু একটু বের করে তারপরে রান্না করে খাই।
আর এখানে অনেকগুলো কলমি শাক ছিল, সব টাটকা সবজি, আম্মু উঠায়ে দিছে, কিন্তু বাসার সময় হয়নি, সকালবেলা সব উঠায়ে ব্যাগে করে দিয়ে দিছিল। আমি এসে আস্তে আস্তে বেছে বেছে নিচ্ছি, সব টাটকা শাক সবজি, এই জন্য নিয়ে আসা হয়েছে। হয়তো ভাববে অত দূর থেকে শাক সবজি টেনে নিয়ে আসার কী দরকার, বাসায় তো পাওয়াই যায়। তো আমি নিয়ে আসি, কী আর করব, আছে যখন নিয়ে আসি। আর এটা ছিল খারমানের পাতা, অনেকেই হয়তো চিনবে, কেউ চিনবে না। এই পাতাটা ভর্তা করলে অন্যরকম একটা টেস্ট আসে, অনেক সেন্টটা ভালো লাগে আমার। আমি এটা যখন এটা হয় গাছটা আসার সময় আমি এই পাতাটা আনবই, কারণ এইটা যদি আমরা মাছ দিয়ে ভর্তা বানায় খাই, অনেকেই ভাজি করে খায় এটা। ঢাকা শহরে আমি এটার নাম শুনছি হচ্ছে ঘ্যাটকল, আর আমাদের ওইদিকে বলে এটা হচ্ছে খারমানের পাতা। তো এটাতে আমি ভর্তা করে খাই, এই জন্যে নিয়ে আসা হয়েছে আর কি। এখানে অনেক পদেরই শাক ছিল, এটা ছিল হচ্ছে পেপুলের পাতা, এটাও একটা শাক, অনেকেই চিনবে না, আমাদের এখানে এটা পেপুল শাক বলে। এটা তরকারির উপরে দিয়ে খাইতে হয়, ধনেপাতার মতো একটা আলাদা সেন্ট আসে। যারা চেনে তারা বুঝবে এটা স্বাদ কেমন, যারা চেনে না তারা বুঝবে না। এটা হচ্ছে মাছের উপর দিয়ে খাইলে, মানে তরকারির উপরে দিলে অনেক স্বাদ, মানে ধনেপাতার মতো একটা আলাদা সেন্ট আসে, এই জন্য আমার খুব ভালো লাগে। আমি এই আনকমন জিনিসগুলো নিয়ে আসি, আশেপাশের ভাবিদের দিলে ওরাও চিনতে পায় না। তাই আমার মনে হয় আমার ভিডিও যারা দেখছে তারাও এটা চিনতে পাবে না, অনেকেই চিনতে পাবে না। আর এটা ছিল এক ধরনের কচু, এটা কে কে চিনবে জানি না, কিন্তু আমাদের এদিকে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাওয়া হয়, এই জন্যই নিয়ে আসা হয়েছে এটা চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য। আর এইটার পাতাটা ছিল, আমি এইটার পাতা নিয়ে আসি না, কিন্তু এক ভাবি বলে দিয়েছিল যে ওদের ওইদিকে এই পাতা দিয়ে বড়া বানায় খায়, এই জন্য আমি তার জন্যই নিয়ে আসছিলাম এই পাতাটা, সেটাও দেখাইলাম। ওনারা হচ্ছে এটা শুটকি দিয়ে বড়া বানায়, জানি না কিভাবে, হয়তো বানায়, বানানোটা দেখিনি, বাট ও আমায় বানিয়ে দিছিল, খাইতে অনেক টেস্ট হয়েছিল, কিন্তু কিভাবে বানাইছে আমার শোনা হয়নি। তবে এই কচুগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক টেস্ট, অনেক, সেই জন্যই আমার এত দূর থেকে টেনে নিয়ে আসা। অনেকেই হয়তো ভাববে এই কচু, এইটা অন্য কিছু তো দেখতেছি না, শুধু কচু টচুই নিয়ে আসা হয়েছে, তাছাড়া আর কিছু দেখতেছি না, কিন্তু আমি এগুলো খাই বিধায় এই জিনিসগুলো নিয়ে আসতে আমার অনেক ভালো লাগছে, আমি এই জন্যই নিয়ে আসছি। তো কি আর করার, দেখতে থাকো তোমরা ভিডিওটা, ভালো লাগলে কমেন্টস করবে অবশ্যই। আর হচ্ছে এটা কে কে চিনবে আমি জানি না, আমাদের ওইদিকে বলে কলার থোর। তো এটাও আমরা চিংড়ি মাছ দিয়ে খাই, এটা আমরা ভুড়ি দিয়ে খাই, শুনে অনেকেই হাসবে যে এটা আবার চিংড়ি মাছ দিয়ে খাওয়া বা ভুড়ি দিয়ে খাওয়ার কী আছে। আমাদের ওইদিকে, মানে আমাদের গ্রামের দিকে এটা বেছে বেছে এটা আবার শুটকি দিয়েও রান্না করে খায়। তো যেই দেশের যেরকম খাবার, কী আর করার, হাসার কোনো কারণ নেই, যে যেভাবে খেতে পছন্দ করে খাবার খাইলেই হলো, এইটাই বড় বিষয়। তো অনেক কিছুই শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্টস করবে, এটাই আশা করব। আর স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।